রয়েছে এই টপিক থেকে আমরা অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আমরা সলভ করব। সুতরাং শেষ পর্যন্ত সাথে থাকুন এবং প্রত্যেকটি প্রশ্নের কারেক্ট আনসার কী হয় সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ক্লাসটা একটু তাড়াতাড়ি করবো, ফাস্ট করবো, যাতে করে কম সময় সবগুলা প্রশ্নে আমরা করতে পারি। তো চলুন দেরি না করে প্রথম প্রশ্ন সরাসরি আমরা প্রথম প্রশ্নে চলে যাই এবং এই প্রশ্নগুলির কারেক্ট আনসার কী হবে এগুলি আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভাই। দেখুন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বা ইনক্লুসিভ এডুকেশন, তার যেটা কনসেপ্টের ক্লাস আমরা অলরেডি প্রোভাইড করে দিয়েছি, দেখে না থাকলে চ্যানেলে গিয়ে দেখে নেবেন। তো দেখুন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল কথা হলো প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে, অর্থাৎ অ্যাকর্ডিং টু ইনক্লুসিভ এডুকেশনের মতে যে সকল শিশুরা বিশেষ চাহিদা সম্পন্ন রয়েছে, স্পেশাল নিড রয়েছে, তাদেরকে কি করতে হবে? তাদের চাহিদা অনুযায়ী পূর্ণ সুযোগ দানের মাধ্যমে সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষা গ্রহণের সামাজিক যোগাযোগ গড়ে তুলতে হবে। তাদের ক্ষমতা অনুযায়ী পূর্ণ সুযোগ দানের মাধ্যমে সাধারণ শিশুদের সঙ্গে শিক্ষা গ্রহণের যেটা সামাজিক গড় সেটা তুলতে হবে। একটা হচ্ছে চাহিদা অনুযায়ী, একটা হচ্ছে ক্ষমতা অনুযায়ী, আর একটা হচ্ছে পছন্দ অনুযায়ী। বাকি সবগুলো কিন্তু সমান। পয়েন্টগুলো একটু যদি লক্ষ্য করুন তাহলে আপনারা দেখবেন যে পুরো তিনোটাই টপিক কিন্তু, যে তিনোটা পয়েন্ট যেটা তুলে ধরা হয়েছে, তিনোটা পয়েন্ট কিন্তু সেম, শুধু ডিফারেন্স এখানে তার চাহিদা অনুযায়ী তাকে সুযোগ দিতে হবে যাতে করে সে অন্যান্য শিশুদের সঙ্গে সমানভাবে শিক্ষা লাভ করতে পারে। এটা হচ্ছে তার ক্ষমতা অনুযায়ী, এটা হচ্ছে পছন্দ অনুযায়ী, না এটা হচ্ছে উপরের সব কয়টি। তো এখানে কারেক্ট আনসার কী হবে? আপনাদের মত কোনটা হচ্ছে কারেক্ট আনসার বলুন তো? তো এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। কারণ ইনক্লুসিভ এডুকেশনে যাদের স্পেশাল যারা রয়েছে শিক্ষক চাহিদা সম্পন্ন, প্রথমে তাদের চাহিদা ডিপেন্ড করতে হবে, তাদের কি চাহিদা রয়েছে, তাদের চাহিদা মতো তাদেরকে শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা যাতে তারা পেতে পারে তার জন্য যোগাযোগ গড়ে তুলতে হবে। তার ক্ষমতা অনুযায়ী সামাজিক যোগাযোগ গড়ে তুলতে হবে সুযোগের মাধ্যমে, তাকে সুযোগ দিতে হবে, অপরচুনিটি দিতে হবে। আর এটা হচ্ছে পছন্দ অনুযায়ী। সুতরাং উপরের সবগুলো ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন, লার্নিং ডিসেবিলিটি বিষয়ে সর্বপ্রথম অভিমত কে ব্যক্ত করেছিলেন? লার্নিং ডিসেবিলিটির সম্বন্ধে প্রথম অভিমতকে ব্যক্ত করেছিলেন আপনাদের কি মনে হয়? পেভলভ, গেস্টাল্ট, না ভাইগোটস্কি, নাকি ক্রিক? কোয়েশ্চন নাম্বার 2 কারেক্ট আনসার কী হবে? তো এটা কারেক্ট আনসার হবে ক্রিক। যারা জানা না থাকলে খুব তাড়াতাড়ি জেনে যান। তারপর দেখুন, রিডিং পড়ার ক্ষেত্রে নিচের কোনটি অসামঞ্জস্যটি লক্ষ্য করা যায়? অর্থাৎ রিডিংয়ের যেটা সমস্যা, রিডিংয়ের সমস্যাকে আমরা কি বলতে পারি? বারবার কিন্তু একই ধরনের প্রশ্ন আসতে দেখা যায় যে পড়ার সমস্যা বা রিডিং পড়ার সমস্যার যে অক্ষমতা রয়েছে, এই অক্ষমতাকে আমরা কি বলবো? অ্যাফাজিয়া, নাকি অ্যাগ্রাফিয়া, নাকি অ্যাফ্লেক্সিয়া, নাকি ডিসলেক্সিয়া? তো আমরা বারবার বলতে থাকি যে রিডিং বা পড়ার যদি সমস্যা হয় তাহলে ডিসলেক্সিয়া হবে, যদি লেখার সমস্যা হয় তাহলে ডিসগ্রাফিয়া হবে, যদি ভাষাগত সমস্যা হয় সেটা অ্যাফাজিয়া হবে। তারপর আপনাদের যদি ম্যাথমেটিক্স বা গাণিতিক সম্পর্কিত সমস্যা থাকে এটা আপনাদের ডিসক্যালকুলিয়া হবে। এবার দেখুন, অ্যাফেজিয়া চলে আসলো। অ্যাফেজিয়াটা কি? কোয়েশ্চন নাম্বার 4। মৌখিক অসামঞ্জস্যতা, লিখন অসামঞ্জস্যতা, নাকি শ্রবণ অসামঞ্জস্যতা, না এদের উপরের কোনোটাই নয়? তো অ্যাফেজিয়ার কারেক্ট আনসার কোনটি হবে একটু ভাবুন তো? এটা কারেক্ট আনসার হবে মৌখিক বা অরাল ডিসেবিলিটি। ঠিক আছে, অ্যাফেজিয়া যাদের থাকে তাদেরকে আমরা মৌখিক যদি ডিসেবিলিটি থাকে তখন সেগুলোকে আমরা অ্যাফেজিয়া বলতে পারি। তারপর দেখুন, শিক্ষার্থীরা গণিত শিক্ষণের ক্ষেত্রে দুর্বলতার সম্মুখীন হয় তা হলো। এই দেখুন, এইমাত্রই বলে গেলাম। তো এটার প্রশ্ন কিন্তু আমি বলবো না, আপনারা সবাই কারেক্ট আনসার দিন। এটা কারেক্ট আনসার কী হতে পারে? আমি কিন্তু এইমাত্র বলে গেলাম ভাই। এইমাত্র আমি যা বললাম দেখুন, যদি রিডিংয়ের হয় তাহলে কি হবে? ডিসলেক্সিয়া। রাইটিংয়ের হলে ডিসগ্রাফিয়া। আর যদি ম্যাথসের সমস্যা হয় তাহলে কি হবে? আমাদের ম্যাথস মানে গণিত, গণিত থেকে একটা জিনিস মাথায় রাখুন, গণিত করতে ক্যালকুলেটর লাগে, আর ক্যালকুলেটর থেকে ক্যালকুলিয়া। শিশুদের মধ্যে অস্বাভাবিকতা রয়েছে কিনা না তা নির্ণয়ের জন্য নিচের কোন পদ্ধতিটি অধিক সহায়ক? একজন শিশুর মধ্যে একটা অস্বাভাবিকতা রয়েছে কিনা না সেটা আমরা কি করে বুঝব? সাক্ষাৎকার পদ্ধতি, ঘটনা অনুধান পদ্ধতি, নাকি অন্তর্দর্শন পদ্ধতি, নাকি প্রশ্নপত্র সম্বন্ধিত পদ্ধতি? এটা কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চেন নাম্বার 6। তার মধ্যে এই শিশুটা স্বাভাবিক কিনা অস্বাভাবিক সেটা আমরা বুঝতে গেলে আমাদের কি করতে হবে? ইন্টারভিউ নিতে হবে, তার কেস স্টাডি করতে হবে,
নাকি ইন্ট্রোস্পেক্টিভ মেথডে অ্যাপ্লাই করতে হবে, নাকি কোয়েশ্চন মেথড করতে হবে? কারেক্ট আনসার হবে কেস স্টাডি। একটা শিশুর সম্পূর্ণ কেস স্টাডি করলে তার সম্পূর্ণ ডিটেলস আমরা জানতে পারি। ব্যক্তিত্বের অসামঞ্জস্যতা নির্ণয়ের ক্ষেত্রে সহায়ক পদ্ধতিটি হলো, ব্যক্তিত্বের ক্ষেত্রে অসামঞ্জস্যতা রয়েছে, এটা আমরা যদি নির্ণয় করি তাহলে তার সহায়ক পদ্ধতি কোনটা হবে? পেপার পেন্সিল টেস্ট, কার্ডবোর্ড টেস্ট, জ্যামিতিক টেস্ট, না উপরে কোনোটি নয়? এটা কারেক্ট আনসার পেপার পেন্সিল টেস্ট। দেখুন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে গৃহীত ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কোথায় বলা হয়েছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যে ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে তার গুরুত্ব দেওয়ার কথা কোথায় বলা হয়েছে? তার গুরুত্ব যেটা দেওয়া হবে সেটা কোন জায়গায় বলা হয়েছে? কেবলমাত্র বধির শিশুদের বিষয়, কেবলমাত্র অন্ধ, কেবলমাত্র প্রতিবন্ধী, নাকি সব ধরনের শিশুদের? ইনক্লুসিভ এডুকেশন কাদেরকে দেওয়া হয়? একদম 100% কারেক্ট আনসার আপনারা করছেন ভাই, বহুত বড়িয়া যারা কারেক্ট আনসার করছেন। দেখুন, এটা কিন্তু দেখা মাত্র কারেক্ট আনসার হয়ে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 8, কোনো প্রশ্ন আছে দেখার প্রয়োজন হয় না, প্রশ্ন দেখা মাত্র কারেক্ট আনসার করতে পারবেন উইদাউট অপশন। কারণ অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, ইনক্লুসিভ এডুকেশন মানেই হচ্ছে সবার জন্য সমান শিক্ষা। তো সবার জন্য সমান শিক্ষা অপশন নাম্বার ডি রয়েছে। এখানে কেবলমাত্র প্যাডাগজির ভাষায় কেবলমাত্র যখনই হবে তখনই সেটা নেগেটিভ ওয়ার্ড হবে, 3টা কেটে দিন। আর এমনিতে ইনক্লুসিভ এডুকেশন মানে সবার জন্য সমান শিক্ষা, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। নেক্সট প্রশ্ন, কমেন্ট বক্সে কারেক্ট আনসার করুন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা রয়েছে। এই শিক্ষায় শিক্ষক শিক্ষিকারা কী করবেন? শিক্ষার্থীদের থেকে দূরত্ব বজায় রেখে চলবেন, শিক্ষার্থীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন, শিক্ষার্থীদের ত্রুটি দেখলে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন। এদের কোনোটি নয়। কোয়েশ্চন নাম্বার 9, এটাও কিন্তু খুব ইজি কোয়েশ্চন ভাই, খুব ইজি। এই প্রশ্নগুলো পেপার 1, পেপার 2, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 সবার ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। এবং এই প্রশ্ন শুধু যে বাংলা ভাষায় আসবে তেমন কোনো কথা নয়। এই প্রশ্নগুলো আপনারা সিডিপিতেও দেখতে পান। এবং সিডিপি যে টপিক রয়েছে আপনাদের 30 মার্কস, এখান থেকেও 1 মার্ক বা 2 মার্ক আপনাদের কিন্তু পরীক্ষায় আসে, অতি গুরুত্বপূর্ণ। এবং এই ক্লাসের সম্পূর্ণ পিডিএফ আমরা আমাদের যে অফিসিয়াল গ্রুপ রয়েছে অফিসিয়াল গ্রুপে আমরা শেয়ার করে দেব। এখান থেকে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন এই সবগুলো ক্লাসের। তাছাড়া আরও অনেক বেশি ক্লাস আপনারা পাবেন আমাদের এই চ্যানেলে। তাছাড়া প্রত্যেক দিন মক টেস্ট দিতে পারবেন 50টিরও বেশি মক টেস্ট আমাদের অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যদি মক টেস্ট দিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে, আমরা মক টেস্টের ব্যবস্থা করে দেবো। মক টেস্ট ওদের চলছে, অনেক বন্ধুরা মক টেস্ট দিচ্ছেন প্রতিদিন। ঠিক আছে ভাই? তো দেখুন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় শিক্ষক শিক্ষিকারা কী করবেন? 1 নম্বর দেখুন, যেটা বলেছে কঠোর শাস্তি। আমরা কখনো শিশুদের কঠোর শাস্তি দিতে পারি না। তাদের সঙ্গে যদি দূরত্ব বজায় রাখি তাহলে শেখাবো কী করে? তাদের সঙ্গে কী করতে হবে? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। বহুত বড়িয়া ভাই, যারা কারেক্ট আনসার বি দিচ্ছেন ধন্যবাদ আপনাদের। বি ফর বল, কারেক্ট আনসার। শিক্ষক শিক্ষিকারা যাতে ভারসাম্যহীন শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে যত্ন নেন সেই উদ্দেশ্যে তাদের কী করতে হবে? শিক্ষক শিক্ষিকারা যাতে ভারসাম্যহীন শিক্ষার্থীদের প্রতি বিশেষভাবে যত্ন নেন। যাদের শিশুরা ভারসাম্যহীন রয়েছে তাদের প্রতি বিশেষভাবে যত্ন নিতে গেলে তাদের উদ্দেশ্যে কী করতে হবে? তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে, বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, ছুটি কমানো হয়েছে না ছুটি বাড়ানো হয়েছে? বড়িয়া প্রশ্ন ভাই। শিক্ষার্থীদের যদি আমরা বিশেষভাবে পড়াতে চাই বা বিশেষভাবে যত্ন নিতে চাই বা যে কোনো নতুন কিছু একটা কাজ করতে চাই তখন আমাদের কী কিসের প্রয়োজন আছে? একটা প্রশিক্ষণের দরকার আছে। সুতরাং এক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে ইজ দ্য রাইট আনসার। CWSN এর পুরো নাম কি? আপনারা অনেকে জানেন, তাড়াতাড়ি কমেন্ট করুন। ভেরি ইজি কোয়েশন। CWSN এর পুরো কথাটি কি বা CWSN এর ফুল ফর্ম কি? CWSN stands for Children with Social Needs, Children without Special Needs, Children with Special Needs, Children with Special Norms. কারেক্ট আনসার কী হবে? তাড়াতাড়ি কমেন্ট বক্স ভাই। কোয়েশ্চেন নাম্বার 11 এর কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি বলুন তো। এটা কারেক্ট আনসার হবে চিলড্রেন উইথ স্পেশাল নিডস। যে সকল বাচ্চাদের স্পেশাল নিডস রয়েছে তাদেরকে আমরা CWSN বলতে পারি। যেসব শিশুদের চাহিদা সাধারণ শিশুদের তুলনায় আলাদা তারা হলো প্রতিবন্ধী, ব্যতিক্রমী, পশ্চাৎপদ, না কোনোটি নয়?
যাদের চাহিদা অন্যান্য শিশুদের তুলনায় একটু আলাদা হবে তাদেরকে আমরা কী ধরনের শিশু বলতে পারি? কোয়েশ্চেন নাম্বার 12। আলাদা মানে সেপারেট, ঠিক আছে, আর সেপারেট মানে কি ব্যতিক্রম, সুতরাং এরা হবে কি ব্যতিক্রমী শিশু। এই প্রশ্নের কারেক্ট আনসার কি হতে পারে? অপেক্ষাকৃত কম প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিকীকরণ এবং একীকরণের মাধ্যমে সাধারণ বিদ্যালয় পরিবেশে আত্মীকরণের ব্যবস্থা যে শিক্ষায় করা হয় তাকে কি বলা হয়? স্বাভাবিককরণ এবং একীকরণ কি সেটা কনসেপ্ট ক্লাসে ডিটেলস বোঝানো হয়েছে। আমি এখন যদি ডিসকাস করতে যাই তাহলে ক্লাসটা অনেক দীর্ঘ হবে, আমি শর্ট করছি। অপেক্ষাকৃত কম প্রতিবন্ধী যাদের মধ্যে প্রতিবন্ধিতা রয়েছে কিন্তু পার্সেন্টেজ তাদের কম রয়েছে, প্রতিবন্ধীর পার্সেন্টেজ কম রয়েছে, তাদের স্বাভাবিককরণ এবং একীকরণের মাধ্যমে যদি আমরা সাধারণ বিদ্যালয় পরিবেশে তাদের ব্যবস্থা করতে পারি, যে শিক্ষার যদি শুরু করি, তো সেটাকে কি বলবো আমরা? অনিয়ন্ত্রিত, প্রথাবর্জিত, অন্তর্ভুক্তিমূলক, নাকি কোনোটাই নয়? তো যাদের প্রতিবন্ধী, যেমন তারা কানে শুনতে পাচ্ছে না, কিছুটা শুনতে পাচ্ছে, ভালো করে শুনতে পারছে না, তো সবার জন্য সমান শিক্ষা যদি করি তাহলে এখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ইজ দ্য রাইট আনসার। তাদেরকে সবার সঙ্গে আমরা শেখাতে পারবো। এখানে একটা কথা মাথায় রাখবেন, কম প্রতিবন্ধী বলেছে, যদি 100% প্রতিবন্ধী হতো তো তাদের জন্য স্পেশাল শিক্ষাদানের ব্যবস্থা করা হতো। অন্তর্ভুক্তি পরিকল্পনায় শিশুর বিশেষ চাহিদাকে গড়পড়তা চাহিদার মধ্যে কি করার চেষ্টা করা হয়েছে? অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনায় শিশুর যেটা বিশেষ চাহিদা রয়েছে, এই চাহিদাকে যদি আমরা গড়পড়তা চাহিদার মধ্যে তার গড়ে যে পড়ে এভারেজ যে চাহিদা, এটার সঙ্গে আমরা কিসের চেষ্টা করতে পারি? আত্মীকরণ, সামাজিকীকরণ, পৃথকীকরণ, নাকি কোনোটি নয়? এটা হবে আত্মীকরণ, অর্জন, ঠিক আছে। তার বিশেষ চাহিদাকে সে গড় চাহিদার মধ্যে যদি চেষ্টা করতে পারে, অর্থাৎ যে শিখতে চাইছে তার চেয়ে আরও বেশি সে শিখতে পারবে, গ্রহণ করতে পারবে, এটা হচ্ছে কারেক্ট আনসার। আত্মীকরণ মানে গ্রহণ করা। স্বাভাবিকীকরণ মানে মেইন স্ট্রিমিং, একীকরণ মানে ইন্টিগ্রেশন। এর মাধ্যমে সর্বসাধারণের যে জীবন ও সমাজ তার সাথে ব্যতিক্রমী মানুষের আত্মীকরণের ধারণা হলো অন্তর্ভুক্তি, বহির্ভুক্তি, এ এবং বি উভয়ই, নাকি এগুলি কোনোটি নয়? এটা আমরা একীকরণ করব, মানে কি অন্তর্ভুক্তি করব, ইনক্লুড করব। ইনক্লুসিভ এডুকেশনে আমরা কি করি? ইনক্লুসিভ এডুকেশনে আমরা সবাইকে একত্রিত করি, জড়ো করি, অন্তর্ভুক্তি করি। সুতরাং অপশন নম্বর এ ইজ দ্য রাইট আনসার, অন্তর্ভুক্তিকরণ। আচ্ছা, ভারতবর্ষে প্রথম বিশেষ বিদ্যালয় স্থাপিত হয়েছিল কত সালে? 1887, এটা নোট ডাউন করবেন। ভারতবর্ষে প্রথম বিশেষ বিদ্যালয় স্থাপিত হয়েছিল, স্পেশাল স্কুল, 1887 সালে। আর এই বিশেষ বিদ্যালয়টা কোথায় স্থাপিত হয়েছিল যদি প্রশ্ন আসে? ভুবনেশ্বর, শিলচর, অমৃতসর, নাকি পুনে? এটা কারেক্ট আনসার হবে পুনেতে স্থাপন হয়েছিল স্পেশাল বিদ্যালয়, স্পেশাল স্কুল। সাধারণ শিশুরা ব্যতিক্রমী সহপাঠীদের সঙ্গে পঠন পাঠন করলে কি হবে? সাধারণ শিশুরা যদি ব্যতিক্রমী যারা সহপাঠী রয়েছে, অর্থাৎ অন্যদের থেকে তাদের চাহিদা একটু আলাদা রয়েছে, তাদের সঙ্গে যদি তারা পঠন পাঠন করে তাহলে কি হবে? তারা মানুষের বিভিন্নতার প্রতি শ্রদ্ধাশীল হবে, তাদের মধ্যে সমমর্মিতার বোধ বিকশিত হবে। এ এবং বি উভয়ই কারেক্ট হবে, নাকি এদের কোনোটিই কারেক্ট হবে না? কী হবে কারেক্ট অ্যান্সার? এক ধরনের শিশু আছে যারা সাধারণ নর্মাল চাইল্ড, মানে যে সকল শিশুরা বর্তমানে আমার প্রতিদিন স্কুলে যাচ্ছে। আরও কিছু শিক্ষক আছে, ছাত্র আছে যাদেরকে বলা ব্যতিক্রমী, মানে কি তাদের যেটা চাহিদা, তাদের চাহিদা তুলনামূলকভাবে কিছুটা তাদের চাহিদাটা কম থাকে। এই কম চাহিদা সম্পন্ন শিশুদেরকে যদি আমি সবার সঙ্গে অন্তর্ভুক্তিমূলক ক্লাসরুমে, ইনক্লুসিভ ক্লাসরুমে যদি আমি ক্লাস করাই, তখন কী হবে? তারা এই কম যারা সহপাঠী রয়েছে, অর্থাৎ কম বুদ্ধিসম্পন্ন বা ব্যতিক্রমী যারা রয়েছে, কম চাহিদা সম্পন্ন, তারা সাধারণের সঙ্গে যদি ক্লাস করে তখন তারা বিভিন্ন মানুষের বিভিন্নতার প্রতি শ্রদ্ধাশীল হবে, তাদের মধ্যে সমমর্মিতা, সবার প্রতি একটা মায়া মর্মতা বোধ বিকাশ হবে, অর্থাৎ তারা কি করছে সেটা তারা বুঝতে পারবে, এবং তারাটা দেখে দেখে, সাধারণ অন্যান্যদের তা দেখে দেখে কিন্তু অনেক সময় শেখা যায়। আমরা অনেক সময় অপরের জিনিসগুলো দেখেও অনেক কিছু শিখে নেই। তো সাধারণ শিশুদেরগুলো দেখে দেখে যারা ব্যতিক্রমী শিশু আছে তারাও কিন্তু দেখে দেখে শিখে যাবে, তাদের মধ্যে বোধ বিকাশ বিকশিত হবে। সুতরাং এ এবং বি উভয়ই কারেক্ট হবে এই ক্ষেত্রে, রাইট আনসার।
ব্যতিক্রমী শিশুদের ব্যতিক্রমী বা বিশেষ চাহিদা মেটানোর জন্য বিশেষভাবে পরিকল্পিত যে নির্দেশমূলক শিক্ষা, এই শিক্ষাকে কী বলা হয়? 100% কারেক্ট আনসার, এটা আপনারা দিবেন। বিশেষ শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা, প্রথাবর্জিত শিক্ষা নাকি দূরশিক্ষা? অর্থাৎ যারা বিশেষ চাহিদা যাদের রয়েছে, অর্থাৎ CWSN যারা শিশু রয়েছে, CWSN চিলড্রেন উইথ স্পেশাল নিডস, যে সকল শিশু রয়েছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে শিক্ষা দিতে হয়, দ্যাট ইজ নোন অ্যাজ স্পেশাল এডুকেশন, তাদের জন্য করতে হবে। বিশেষ শিক্ষার বন্দোবস্ত তাদের জন্য করা হয়ে থাকে। বিশেষ চাহিদাযুক্ত শিশুদের মধ্যে পড়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কারা? বুধ শক্তিতে যাদের ব্যতিক্রমী শিশু, অর্থাৎ বুধ শক্তিতে যারা কিছুটা কম, শারীরিক কারণে যারা ক্ষতিগ্রস্ত তারা, বাকশক্তি এবং যারা ভাষায় পিছিয়ে পড়েছে তারা, নাকি উপরের সব কয়টি? এখানে দেখুন বিশেষ চাহিদা মানে কি? যাদের স্পেশাল কিছু নিডসের প্রয়োজন আছে, বিশেষভাবে চাহিদা দিতে হবে। কাদের দিতে হবে? যাদের বোধ শক্তিতে কিছুটা, যারা বোধ শক্তির জ্ঞান কম রয়েছে, তারা কম বুঝতে পারে, তারাও হতে পারে। যারা শারীরিক কারণে ক্ষতিগ্রস্ত আছে তাদেরও হতে পারে। যারা কথা বলতে পারে না বা কথা বলতে পিছিয়ে রয়েছে বা ভাষার বিকাশে পিছিয়ে রয়েছে, তারা হয়তো স্পেশাল চাহিদা সম্পন্ন শিশু হতে পারে। সুতরাং উপরের সব কয়টি, অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। তারপর দেখুন বুধ শক্তিতে ব্যতিক্রমী শিশুর অন্তর্ভুক্তি হলো। বুধ শক্তিতে যারা ব্যতিক্রমী শিশু রয়েছে তারা অন্তর্ভুক্ত হয় কোথায়? মানসিক প্রতিবন্ধী শিশু, শিক্ষণে অক্ষম শিশু, প্রতিভা সম্পন্ন শিশু, নাকি উপরের সব কয়টি? বুধ শক্তিতে ব্যতিক্রম মানে যারা বুধ শক্তি মানে বুঝতে পারছেন তো, যারা মানে পড়াশোনা ভালো করে পারছে না, যারা মানে বুঝে উঠতে পারছে না, হয়তো তারা মানসিক প্রতিবন্ধী হতে পারে, মেন্টালি তাদের সমস্যা থাকতে পারে, বা তারা শিক্ষণে অক্ষম হতে পারে, লার্নিং ডিসেবিলিটি হতে পারে, বা মেন্টাল ডিসেবিলিটি হতে পারে, বা তারা প্রতিভা সম্পন্ন শিশু হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে প্রতিভা সম্পন্ন শিশু থেকে ব্যতিক্রমী হতে পারে। সুতরাং এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে কোয়েশ্চন নম্বর 21, উপরের সব কয়টি ইজ দ্য রাইট আনসার। নিচের কোনটি শ্রবণ প্রশিক্ষণের কাজ নয়? আমরা অনেক সময় শ্রবণ প্রশিক্ষণ করাই যাদের শিশুটা খুব ভালো করে শুনতে পারে। তো এখানে বলেছে নিচের কোনটা শ্রবণ প্রশিক্ষণের কাজ নয়? দেখুন, বিভিন্ন আঙ্গুলের বিভিন্ন অবস্থানের মাধ্যমে বর্ণমালা শেখানো, বাচনিক ভাষার মাধ্যমে পার্থক্য রচনা করতে শেখানো, শব্দের কাজ ও প্রকারভেদ সম্পর্কে জ্ঞানের বিকাশ, পরিবেশের বিভিন্ন ধরনের শব্দের মধ্যে পার্থক্য রচনা করতে শেখানো। এখানে কোনটা শ্রবণ প্রশিক্ষণের কাজ নয় বলেছে? কোয়েশ্চন নম্বর 22। খুব ভালো করে প্রশ্নটা বুঝবেন, তারপর কারেক্ট অ্যান্সার করবেন। বাচনিক ভাষা মানে কি? আমি স্পিক করব, কথা বলবো, ঠিক আছে? যখন আমি কথা বলবো তখন সে শুনতে পাবে, এটা 100% কারেক্ট, এটা হতে পারে, এটা প্রশিক্ষণের কাজ। শব্দের কাজ এবং প্রকারভেদের সম্পর্কে যখন জ্ঞান করব যে এই শব্দের এই কাজ, এই শব্দের এই প্রকার, আমি তাকে বলবো, সে কী করবে? শুনতে পাবে, এটাও কিন্তু শ্রবণের কাজ। পরিবেশে বিভিন্ন ধরনের শব্দ রয়েছে, এই শব্দগুলোর মধ্যে পার্থক্য আমি তাকে বুঝিয়ে দেব যে পরিবেশে বিভিন্ন ধরনের শব্দ রয়েছে, প্রত্যেকটা শব্দের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা আমি শেখাবো, তাদেরকে বলে দেবো, তারা কিন্তু শিখতে পারবে সবগুলো। মানে আলটিমেটলি যদি দেখি ইনডাইরেক্টলি সেগুলো আমার স্পিকিংয়ের মধ্যে পড়ছে, আর আমি যখন কথা বলবো তখন একজন শুনতে পারবে, তাই না? যেটি শ্রবণ প্রশিক্ষণ। আর আমি যদি আঙ্গুল দিয়ে বিভিন্ন অবস্থান মাধ্যমে বর্ণমালা শেখাই, যেমন এখানে কি রয়েছে, আমি শুধু এটা আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, এটা 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 এই যে এই যে এই যে এই যে রয়েছে, এই যে বললাম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, এখানে বিভিন্ন অবস্থান রয়েছে, সেটা আমি মুখে না বলেও শুধু আঙ্গুল দিয়ে তাকে বুঝিয়ে দিতে পারি। সুতরাং এই ক্ষেত্রে এটা প্রশিক্ষণের কাজ নয়। সুতরাং অপশন নাম্বার এ ইজ দ্য রাইট আনসার। যারা প্রতিভাবান শিশু রয়েছে তাদের জন্য বিদ্যালয়ে কি করতে হবে? কক্ষের সংখ্যা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ ক্লাসের যে রুমের সংখ্যা বৃদ্ধি করতে হবে, বারে বারে পরীক্ষা নিতে হবে, ঠিক আছে? বারে বারে পরীক্ষা নিতে হবে। কোশ্চেন নাম্বার 23 আমরা কেটে দিই, বারে বারে পরীক্ষা হচ্ছে না। অতিরিক্ত সময় ধরে পড়ানো, আলটিমেটলি তারা প্রতিভাবান রয়েছে, তাদের অতিরিক্ত সময় পড়ানোর প্রয়োজন নেই। উন্নত ধরনের এবং যথেষ্ট পরিমাণ শিক্ষা সহায়ক উপকরণ প্রস্তুত করার প্রয়োজন, তার রাইট আনসার। যারা প্রতিভাবান শিশু রয়েছে তাদেরকে একটু উন্নত ধরনের শিক্ষা দিতে হবে,
ঠিক আছে, এবং যথেষ্ট পরিমাণে যদি টিএলএম ব্যবহার করি তাহলে বা তাদের মধ্যে ডিসকভারি মেথড আমরা পড়াতে পারি, বা রিসার্চ কিছু একটা তারা রিসার্চ করতে পারে, অর্থাৎ ডিসকভার বা রিসার্চ এই ক্ষেত্রে 100% মানে আপনি গুরুত্ব প্রাধান্য দিতে পারেন। তাদেরকে ডিসকভারি মেথডে পড়াতে পারেন, বা আপনি তাদেরকে কিছু একটা রিসার্চ করতে পারেন, বা একটা প্রজেক্ট তৈরি করে আনতে বলবেন। এই ধরনেরভাবে যদি করেন তাহলে উন্নত ধরনের শিক্ষা হবে এবং প্রতিভাবান শিশুদের জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্স। আইইডিসি এটার সম্পূর্ণ নাম কি? ইনক্লুসিভ এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন, ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন, ইন্ডিপেন্ডেন্ট এডুকেশন ফর ডিসেবলড চিলড্রেন, নাকি ইমপ্রুভড এডুকেশন ফর ডেভেলপড চিলড্রেন? এটা কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 24, আইইডিসি। এটা কারেক্ট আনসার হবে। দেখুন, আপনারা সবাই মনে করতে পারবেন যে এখানে ইনক্লুসিভ এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন, তো ইনক্লুসিভ এডুকেশন মানে সমান শিক্ষা, তো ডিসেবল যারা চিলড্রেন রয়েছে তাদেরকে আমরা সমান শিক্ষা কী করে দেবো? এটা হচ্ছে না। তো সুতরাং এটা কারেক্ট আনসার হবে ইন্টিগ্রেটেড এডুকেশন ফর ডিসেবল চিলড্রেন। যারা ডিসেবল চিলড্রেন রয়েছে সবাইকে ইন্টিগ্রেটেড এডুকেশন দিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট সেখানে হয় না, ইমপ্রুভ তো কখনোই হয় না। সুতরাং কারেক্ট আনসার অপশন নাম্বার বি, সেটা জেনে রাখবেন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান কাজ কি, অর্থাৎ প্রধান উদ্দেশ্য কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? শিখন অক্ষমতা সম্পন্ন শিশুদের শনাক্ত করা, সব ধরনের অক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, পাঠ্যক্রম বহির্ভূত বিষয়ে শিশুদের শিক্ষার ব্যবস্থা করা, না উপরের কোনোটাই নয়? কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 25, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? আমরা আগেই বলেছিলাম ইনক্লুসিভ এডুকেশন মানে কি? মানে হচ্ছে কি সবার জন্য সমান শিক্ষা, অর্থাৎ এখানে দেখুন সব ধরনের অক্ষমতা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা করা, সবার জন্য সমানভাবে সমান শিক্ষা দিতে হবে। দ্যাট ইজ কল্ড অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার অফ দিস কোয়েশ্চন। নিচের কোনটি ব্যাহত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষা সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত? এখানে একটা ওয়ার্ড দিচ্ছে ব্যাহত, এটা মাথায় রেখে কারেক্ট অ্যান্সার করুন। নিচের কোনটি ব্যাহত দৃষ্টিসম্পন্ন মানে যারা দেখতে পায় না, তাদের শিশুদের শিক্ষার সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত? দৈহিক বিকাশে অক্ষমতা, মানসিক বিকাশে অক্ষমতা, নাকি সঞ্চালনমূলক বিকাশে অক্ষমতা? এর মধ্যে কোনোটি নয়। নিচের কোনটি ছাড়া দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষা দিতে গেলে সমস্যায় পড়তে হয়? যারা দৈহিক বিকাশে অক্ষমতা তাদের ক্ষেত্রে ঠিক আছে, মানসিকও ঠিক আছে, সুতরাং এটা কারেক্ট অ্যান্সার হবে সঞ্চালনমূলক বিকাশে অক্ষমতা। যারা দৃষ্টিসম্পন্ন শিশু রয়েছে তাদের সমস্যা হবে সঞ্চালনমূলক ছাড়া কিন্তু তাদের বিকাশ দেওয়া যায়, কিন্তু বাকি দুইটা থাকলে দেওয়া যাবে না। ব্রেইল পদ্ধতিটা প্রধানত কী ধরনের পদ্ধতি? অনুভূতিমূলক, দৃশ্যমূলক, চেতনামূলক, নাকি স্পর্শমূলক? আপনারা সবাই জানেন কিন্তু কারেক্ট আনসার কোয়েশ্চন নাম্বার 27। ব্রেইল পদ্ধতিতে আমরা স্পর্শ করে তাদেরকে শেখাই, স্পর্শর মাধ্যমে, অর্থাৎ যারা অন্ধ শিশু রয়েছে, অন্ধ শিশু যারা রয়েছে তাদের জন্য আমরা কি করতে পারি? তারা আবার টাচ করে, ঠিক আছে, হাতের আঙ্গুল দিয়ে স্পর্শ করে তারা বুঝতে পারে যে এটা কোন অক্ষর আছে, এখানে কি লেখা আছে। তো তাদের যে পদ্ধতি, পড়াশোনার পদ্ধতি, এটা হচ্ছে কি স্পর্শমূলক। আংশিক দৃষ্টিহীনতার অন্যতম কারণ কি? আংশিক দৃষ্টিহীনতা মানে তারা দেখতে পায়, মানে 100% দেখতে পায় না, কিছু কম দেখতে পায়, তাদের অন্যতম সেটা কারণ হচ্ছে মায়োপিয়া, গ্লোকোমা, ফাইলেরিয়া, নাকি গনোরিয়া? এটা কারেক্ট আনসার মায়োপিয়া। ব্রেইল পদ্ধতি যে লেখা হয়, এই লেখায় একটা কলম রয়েছে, ব্রেইল পদ্ধতিতে লেখার একটা কলম রয়েছে, এই কলমটিকে আমরা কি বলি? স্টার, নাকি স্টিমুলাস, নাকি স্টাইলাস, নাকি স্টাইরাইট? কারেক্ট আনসার কী হবে? কোয়েশ্চন নাম্বার 29। এটা কারেক্ট আনসার আপনারা জেনে যান, এটা কারেক্ট আনসার হচ্ছে স্টাইলাস। তারপর দেখুন এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট করুন। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় নিচের কোন শিক্ষাদান পদ্ধতি সবচেয়ে বেশি উপযোগী? এটা কিন্তু আপনার খুব ভালো করে আপনাকে জানতে হবে। অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ ইনক্লুসিভ এডুকেশন, সবাইকে সমানভাবে যদি শিক্ষা দিই তাহলে আমি যে শিক্ষাদান করব, আমার সেই কোন পদ্ধতিটা সবচেয়ে বেশি উপযোগী হবে?
পর্যবেক্ষণ পদ্ধতি নাকি প্রশ্ন উত্তর পদ্ধতি নাকি প্রকল্প পদ্ধতি নাকি কোনোটি নয়? প্রকল্প পদ্ধতি সব শিশুদের সম্ভব হয় না, অর্থাৎ যারা একটু দুর্বল শিশু রয়েছে তাদের প্রকল্প করতে পারে না। আর প্রশ্ন উত্তর পদ্ধতি সেটা কোনো আমি মানে কোনো বিশেষভাবে কোনো পদ্ধতি হিসাবে সেটা গণ্য হয় না। সুতরাং কারেক্ট আনসার হবে এখানে কি পর্যবেক্ষণ পদ্ধতি বা অবজারভেশন মেথড ইজ দ্য রাইট আনসার। সুতরাং এটা কারেক্ট আনসার হচ্ছে অবজারভেশন পদ্ধতি। তো এই ছিল আজকের ক্লাস এবং এই আজকের ক্লাসের সম্পূর্ণ আনসার কি এই সবগুলো ক্লাস এবং এই ক্লাস এবং এই ক্লাসের যেটা পিডিএফ এটা আপনার অফিসিয়াল আনসার কি সহ আপনারা আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে অফিসিয়াল গ্রুপে আপনারা পেয়ে যাবেন। তাছাড়া আপনারা 50+ মক টেস্ট দিতে পারবেন। যদি আপনারা অফিসিয়াল গ্রুপে জয়েন হতে চান তাহলে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এক্ষুনি যোগাযোগ করতে পারেন। এই গ্রুপে আপনার জয়েন করা হবে। এটা হচ্ছে পেইড ভার্সন গ্রুপ, আপনাদের 150 পেমেন্ট করতে হবে, সেটা ওয়ান টাইম পেমেন্ট। আপনারা যদি একবার ওয়ান টাইম পেমেন্ট করে দেন তাহলে সবগুলো ক্লাসের পিডিএফ, তাছাড়া আপনারা 50+ মক টেস্ট আপনার এই গ্রুপের মাধ্যমে আপনারা দিতে পারবেন। আমরা সেটা ব্যবস্থা করেছি, অলরেডি মক টেস্ট আমাদের চলছে। ঠিক আছে ভাই, যাতে করে আপনাদের পরীক্ষার রেজাল্ট একটা মানে ভালো একটা রেজাল্ট আপনারা পেতে পারেন। যদি প্রয়োজন মনে করে দেখুন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঠিক আছে ভাই, তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাকি ক্লাসগুলো আমরা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে এখন সাথে থাকুন। ধন্যবাদ।